This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিশ্চিন্তে তো আর থাকা গেল না। বাংলাদেশ সীমান্তের খুব কাছে নদিয়ার টুঙ্গিতে বাংকার উদ্ধার করেছে বিএসএফ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মাটির ওপরে ঘর আর ঘরের নিচে মাটি খুঁড়ে তৈরি গোপন কুঠুরি। সেই কুঠুরিতে কি হতো? কারা অত খাটাখাটনি করে মাটির নিচে বাংকার বানালো? উদ্দেশ্য কি? চোরাচালান নাকি তার সঙ্গে বেআইনি অস্ত্র ব্যবসা? জঙ্গি কার্যকলাপ চালানোটাই উদ্দেশ্য? বিএসএফ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে। 8 জুলাই 2024 কাশ্মীরে কুলগাম। গত দুদিন জঙ্গিদের সঙ্গে চলছিল গুলির লড়াই। শহীদ হয়েছিলেন 2 জওয়ান। 4 জঙ্গি নিকেশ হলেও আরও কয়েকজন লুকিয়েছিল। সেই জঙ্গিদের খোঁজে জান কবুল লড়াই শুরু করে ভারতীয় সেনা। খুঁজতে খুঁজতে পৌঁছয় কুলগামের এই বাড়িতে, যে বাড়ির এই ঘরের ভেতর ছিল একটা আলমারি। বাইরে থেকে দেখতে সাদা মাটা আলমারি যেমন হয়, কিন্তু সেই আলমারির ড্রয়ারের ঠিক নিচের দরজাতেই ছিল চমক। সেই দরজা সরাতেই সামনে আসে ছোট্ট সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ গিয়ে ওঠে একটা বাংকারে, যে বাংকারে লুকিয়ে থাকত জঙ্গিরা। 15 জুলাই 2024 দক্ষিণ 24 পরগনার কুলতলি। সকাল থেকে গুলির লড়াই। পুলিশ বনাম খুনে অভিযুক্ত চোরা কারবারি ডাকাত সর্দার সাদ্দামের বাহিনী। সাদ্দামের স্যাঙ্গারদের গুলিতে আহত হন কয়েকজন পুলিশকর্মী। সন্ধ্যায় আরও বাহিনী নিয়ে অভিযান। সাদ্দামের ওই বাড়িতে ঢোকে পুলিশ। সাদ্দামের ঘরে পৌঁছতেই চমক। খাটের নিচে খোঁজ মেলে এই সুড়ঙ্গের, যে সুড়ঙ্গ গিয়ে পড়ে কেওড়ার খালে, যে খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। 24 জানুয়ারি 2025 নদিয়ার কৃষ্ণগঞ্জের টুঙ্গি আমবাগান কলাবাগানের মাঝে বাংকার উদ্ধার করল বিএসএফ। 25 জানুয়ারি 2025 প্রথমে একটা, তারপর আরও 1, 2, 3, 4 গণনা চলছে বাংকারের। একটার পর একটা চমক। ছাপোষা টিনের ঘরের মেঝেতে লুকিয়ে গুপ্ত কুঠুরি। আমি দেখাবো, এই ধরনের মাঠের মধ্যে টিনের ঘর রয়েছে, আর সেই টিনের ঘরে দেখো বাংকার তৈরি করা রয়েছে। একাধিক জায়গায় এইভাবে কিন্তু বাংকার উদ্ধার হয়েছে। যে ঘর তৈরি করা হয়েছে বাংকারের পরই, এবং সেই ঘরে কিন্তু নিচেই বাংকার রয়েছে। তুষার দেখানোর চেষ্টা করছে সেই বাংকারের ছবি। যেখানে বাংকার উদ্ধার হয়েছে, টুঙ্গির সেই বাগান থেকে বাংলাদেশ সীমান্ত কত দূর? বাংকারগুলো যেখানে পাওয়া গেছে সেখান থেকে সীমান্ত 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। সীমান্তের এত কাছে ঘরের নিচে ঘর বানানোর প্রয়োজন পড়ল কেন? দুজনকে জিজ্ঞাসা করি, একটু যাই কথা বলি। এত মানুষ যাচ্ছে দেখতে, কি হয়েছে? তারা বলছেন বাংকার রয়েছে, দেখতে এসছেন। দাদা 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 কি দেখতে যাচ্ছেন একটু যদি বলেন। আমরা যেটা শুনছি সব বাংকার বেরিয়েছেন, বাংকারে নাকি সব ফেন্সিলিটি আছে। আমরাই শুনে অবাক। এখনো পর্যন্ত বাংকারগুলো থেকে 50,000-এর বেশি কাশির সিরাপের বোতল উদ্ধার হয়েছে, বাজারে যার দাম 1.5 কোটি টাকা। নেশা করার জন্য কাশির সিরাপের কদর বাংলাদেশে। বাংলাদেশের নেশায় বুঁদ প্রজন্ম সস্তার কাশির সিরাপ কেনে। ভারত থেকে কাশির সিরাপ পাচার হয় বাংলাদেশে। পাচার চক্রের শিকড় সীমান্তের দুপারেই রয়েছে। আর কাঠিরা কি বাংকারে শুধু কাশির সিরাপই মজুত করত? লাখ টাকার প্রশ্ন, দেশের সুরক্ষার প্রশ্ন, রাজ্যের সুরক্ষার প্রশ্ন, প্রশ্ন আম জনতার নিরাপত্তার। বাংকারগুলোতে নিয়মিত যাতায়াত চলত। প্রতিটা বাংকারে লোকজনের থাকা খাবার প্রমাণ মিলেছে। মদের বোতল, সিগারেট, বিড়ির প্যাকেট, গামছা, জামাকাপড় পাওয়া গেছে ঘর আর বাংকারে। বাংকারে কি জুয়ার আসরও বসত নাকি? সন্দেহ হচ্ছে। শুধুই কি পাচারকারীরা লুকোতো, নাকি অনুপ্রবেশকারীরাও ওই বাংকারে শীত হতো? লুকোতো কি ভারত বিরোধী জঙ্গিরাও? পাচারের আগে রাখা হতো বেআইনি অস্ত্র? দেখে তো ভয়ও লাগছে আমাদের। হ্যাঁ, দেখে ভয়ও লাগছে। এগুলো তো আমরা জানিই না এসব এখানে। এবার যদি কেউ কিছু করে, কি জানিয়ে করবে বলেন? জমিদার তিনি কোথায়? বাংকার উদ্ধার হতেই জমির মালিক বেপাত্তা। বিএসএফ তদন্ত শুরু করেছে, পুলিশ ঘুরে গেছে। জঙ্গির মানুষ ভেবে পাচ্ছেন না তারা কি বারুদের স্তূপে বসে আছেন? ভারতের মাটি ব্যবহার করে গোপন কুঠুরি খুঁড়ে কি হতো নদিয়ার সীমান্তবর্তী গ্রামে? বিএসএফ পুলিশের নাকের ডগায় কারা ঘোরাচ্ছিল ছড়ি? প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন, উত্তর কই? ক্যামেরায় তুষারের সঙ্গে মহাদেব, TV9 বাংলা।
বেশি দিন আগের কথা নয়, এই তো 23শে জানুয়ারির কথা। মালদার কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা। কাশির সিরাপ পাচারের আগে পুলিশ ধাওয়া করায় পাচারকারীরা ওপেন ফায়ার করেছিল। নদিয়ার টুঙ্গিতেও তো কলেজের খুব কাছে এতগুলো বাংকার, আর সেখানে পাচারকারীদের বলবলা দেখে জানতে ইচ্ছা করছে যে পুলিশ বা বিএসএফ কি এতদিন চোখে পট্টি পড়েছিল? প্রশ্নের উত্তর কে দেবে? রাজনৈতিক দলগুলো তো ব্যস্ত কোমর বেঁধে ঝগড়া করতে। যেন ম্যাজিক, ঠিক যেন সুকুমার রায়ের ছড়া। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। ছিল ছায়া, সুনিবিড় শান্তির নীড়, আমবাগান আর কলাবাগানের ভেতর ছোট্ট কুড়েঘর, হয়ে গেল রাজ্যের সব থেকে বড় ইস্যু। কারণ ওই ছোট ঘরেই পাওয়া গেছে বাংকার। টুঙ্গির গ্রামে কে বানালো বাংকার? যারাই বানাক, উদ্দেশ্য তো খুব মহৎ ছিল না। বাংকার থেকে উদ্ধার হওয়া 1.5 কোটি টাকা মূল্যের কাশির সিরাপি প্রমাণ। বোঝা যাচ্ছে সকলের চোখের আড়ালে খুব গোপনে কাজকর্ম করা দরকার হয়ে পড়েছিল। যারা গোপনীয়তা খোঁজে, আড়াল খোঁজে, তারা দেশের শত্রু। কিন্তু তাদের টিকে কি বাংলাদেশের ইউনূস সরকারের কাছে বাধা? বাংলাদেশ তো এখন ভারতের ভালো চায় না। সীমান্ত এলাকায় তো রোজ চলছে উস্কানি। টুঙ্গির গ্রামে বাংকারের আয়োজন করে ভারত বিরোধিতার কোন সলতে পাকানো হচ্ছিল? তাতে কি বাংলাদেশের মদত ছিল? अभी निश्चित तौर पे हम लोग नहीं बता सकते, ये इस जांच का विषय है। नई चीज ध्यान में प्रकाश में आई है, निश्चित रूप से हम इसका संज्ञान लेंगे। একটার পর একটা যখন বাংকার পাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যেখানে একটা কোনো রকম চক্রের কারবার চলছিল। আমি একটু নিচে নেমে দেখানোর চেষ্টা করি। ফাঁকা মাঠ জমি, সেখানে কিন্তু এই কারবারটা চলছে। তা না, কারবারটি চলছে তা কেন বলছি, আমি দেখাই, দেখো বাংকারটির উচ্চতা তোমায় দেখাই। আমি যদি দাঁড়াই এখান থেকে, তাহলে দেখো আমি কিন্তু নাগাল পাচ্ছি না কত বড় বাংকার। তুমি অনুমান করতে পারছো, হাত দিয়ে উঁচু করে দেখালেও কিন্তু দেখো আমি কিন্তু এর উচ্চতা কিন্তু ধরতে পারলাম না। আমি একটু এই দিকটাও দেখাই, দেখো কতটা লম্বা, বিশাল লম্বা একটা বাংকার। আমি এখন যেটা আপনাদের টিভিতে দেখেছি ওর ছাড়া কিছু জানি না। সন্দেহ তো এমনি এমনি তৈরি হচ্ছে না। সীমান্তের 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে খাঁ খাঁ করছে এমন জায়গায় লোহার দরজা লাগানো পাকাপোক্ত বাংকার তৈরি হলো, কেউ টের পেল না। তা কেমন করে হয়? নদিয়ার টুঙ্গি সীমান্তের অনেকটাই অরক্ষিত এলাকা। বিএসএফ বলছে টুঙ্গিতে বাংকার তৈরি হয়েছে মাসখানেকের ভেতর। রাতের অন্ধকারে হয়েছে সিমেন্ট আর লোহার কাজ। যেখানে বাংকার, ঠিক সেখানেই 8 মাস আগে ধরা পড়ে অনুপ্রবেশকারী। বাংকারগুলো অস্ত্র মজুতের আদর্শ বলে বিএসএফ এর দাবি। সব বাংকার উপরে ফেলবে, বিএসএফ যথেষ্ট, সব উপরে ফেলবে। বিএসএফ সক্রিয় হয়েছে, এদের 12টা বাজিয়ে 13টা হবে। বিএসএফ এর দায়িত্ব এটা, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এইটাকে বিএসএফকে আরও কঠিনভাবে দেখতে হবে যাতে এরকম ইললিগাল বাংকার না হয়। আর আপনি বলতে চান যে মমতা ব্যানার্জির পুলিশ এটা জানে না? নদিয়াতে যেখানে হয়েছে সেখানকার লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল ওসি, এসপি, এই যে বিরাট বিরাট সব ব্যাচ পড়ে সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে, তারা কিছু জানে না? হতে পারে। বর্ডার ম্যানেজমেন্ট কারা করে? এবং আগে ছিল 12 কিলোমিটার, এখন বিএসএফ এর এখতিয়ার বাড়ি করে দেওয়া হচ্ছে 50 কিলোমিটার। তারা গ্রামে ঢুকে মানুষের উপর অত্যাচার করছে, কিন্তু যেখানে অপরাধী চক্র আছে সেখানে কি করছে না কেন? বিএসএফ নাকি পুলিশ, কার দোষ কার দায়? শাসক বিরোধী সব পক্ষ চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত। আর তার ফাঁকে চিন্তা আরও একটু বাড়িয়ে দিল মালদার মুর্শিদাবাদ। বিএসএফ এর গোয়েন্দা সূত্র বলছে মালদা মুর্শিদাবাদেও বাংকার থাকতে পারে। স্পর্শকাতর এলাকায় বাংকার থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিএসএফ। বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। যেমন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমান্তে সুড়ঙ্গ হদিশ প্রায় পাওয়া যায়, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুড়ঙ্গ পাওয়া যাবে। এভরিথিং ইজ অ্যালাউড এখানে। লক্ষ টাকা, কোটি টাকা থানাতে দিয়ে দিতে হবে। থানা সেটা গাড়ি করে, যেভাবে পার্থ চ্যাটার্জি জেলা থেকে টাকা তুলে পুলিশের গাড়িতে নিয়ে যেত কালীঘাটে, সেইভাবে গিয়ে দিয়ে দেবে। মমতা ব্যানার্জি সবই জানেন। বর্ডার সিকিউরিটি ফোর্স কি করে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি করে, এরপরে তো ভারতের কোনো জায়গা দখল করে নিলে বলবে আমরা কিছু জানি না। বোথ আর লাইবল, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ আর লাইবল। নদিয়া হোক কি মালদা অথবা মুর্শিদাবাদ, যেখানেই এভাবে বাংকার উদ্ধার হোক, সীমান্তরক্ষী আর পুলিশের ইন্টেলিজেন্স কি দায় এড়াতে পারে? কোথায় গেল পুলিশের খোঁচররা? কোথায় গেল সিভিক বাহিনী? স্থানীয় যুবকদের নিয়েই পুলিশের সিভিক বাহিনী। সিভিক বা ভিলেজ পুলিশের সঙ্গে নিচু তলার নিবিড় যোগাযোগ।
গলি তোষ্য গলির খবরও পুলিশের কানে পৌঁছে দেওয়ার কথা সিভিকের। সন্দেশখালীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিভিক ছিল পুলিশের বড় অস্ত্র। ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে পৌঁছে সিভিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। অর্থাৎ সিভিকের মাধ্যমেই মাটির কাছাকাছি পৌঁছয় পুলিশ। সেই সিভিকদের নেটওয়ার্ক কি টুঙ্গিতে কাজে এলো না? বিএসএফ কি দায় এড়াতে পারে এভাবে তাদের নাকের ডগায় অপরাধমূলক কাজকর্ম চললে? প্রশ্ন উঠবে না কাদের সুবিধা? দেশ আগে নাকি দায় ঠেলাঠেলিটাই এখন দায়িত্ববানদের লক্ষ্য এবং মোক্ষ? তুষারের সঙ্গে মহাদেব ও সায়ন্ত, TV9 বাংলা। শুধু বাংলাদেশে নয়, জাল নথিতে ভারতের পাসপোর্ট আফগান নাগরিকের হাতেও পৌঁছেছে। এবার প্রকাশ্যে এলো তার আসল পরিচয়। জাল বার্থ সার্টিফিকেট বানিয়ে তা দিয়ে আধার, প্যান কার্ড তৈরি করেন ওই আফগান নাগরিক, আর সেসব দিয়ে নতুন পাসপোর্ট বানাতে গিয়েই পুলিশের জালে। কয়েকদিন আগে টালিগঞ্জে সৈয়দ আকবর খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল জাল আধার, ভোটার ও প্যান কার্ড। তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। পুলিশ সূত্রে খবর, ধৃত আফগান নাগরিকের আসল নাম খালিদ নওরোজ খালিদ। 2019 সালের 1 আগস্ট কাবুল থেকে দিল্লিতে আসেন। দিল্লিতে কিছুদিন কাটিয়ে মুম্বাই হয়ে আসেন কলকাতায়। 2020 সালের 20 জানুয়ারি পর্যন্ত ছিল ভিসার মেয়াদ। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভারতে থাকতে জাল বার্থ সার্টিফিকেট বানান। জাল বার্থ সার্টিফিকেট দিয়ে তৈরি করা হয় ভুয়ো আধার, প্যান কার্ড। 2024-এর 11 জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়। নতুন পাসপোর্ট বানাতে গিয়ে পুলিশের জালে। প্রশ্ন হচ্ছে, বার্থ সার্টিফিকেট জাল হলেও তার তথ্য কিভাবে কলকাতা পুরসভার পোর্টালে পৌঁছলো? এটা তো এখন ধর্মশালা হয়ে গেছে। যে সরকার প্রকাশ্যে রোহিঙ্গাদের আশ্রয় দেয় এবং রোহিঙ্গাদের আহ্বান জানায়, যে সরকার বলে অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা এক, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, তো এরকম জায়গার কোথায় পাবে? এ তো স্বর্গরাজ্য ঢুকে পড়েছে। এখানে আপনি যদি মনে করেন চোরদের হাতে পয়সা দিয়ে বলবেন বাঘের দুধ এনে দাও, বাঘের দুধও এখানে পাওয়া যাবে। তৃণমূল যতক্ষণ থাকবে কোনো অসুবিধা নাই। পাসপোর্ট জালিয়াতি, চুরি, ছেঁচাবি কোনো অসুবিধা নাই। কত যে ঢুকেছে তা তো আমরা জানি না। এগুলো তো ব্যবসা বাংলায়, আর এই ব্যবসা চলে পুলিশের মদতে। শুধু কলকাতা পুলিশকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা ভারতবর্ষের কোন প্রান্ত থেকে হয়ে আসছে, কোন ডকুমেন্ট নিয়ে হয়ে আসছে, এই সমস্যাটা শুধু বাংলার নয়, এই সমস্যাটা কিন্তু দেশের সমস্যা। আর আমরা সীমান্তবর্তী জায়গায় থাকি বলে এটা আরও স্পর্শকাতর হয়ে যায়। কেন্দ্রীয় এজেন্সিগুলো বা কেন্দ্রীয় বাহিনীগুলো ঠিকভাবে কাজ করছে না বলে এই প্রবলেমটা হচ্ছে। বাংলাদেশিদের পরে জাল পাসপোর্ট কাণ্ডে আফগান যোগ মেলায় কার্যতই অস্বস্তিতে রাজ্য প্রশাসন। এই আফগান নাগরিক কিভাবে এবং কাদের থেকে এসব জাল নথি তৈরি করালেন সেটা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিরোধীরা বলছেন হেলে হাকিম, নেটিজেনরা বলছেন এগিয়ে নয় হেলিয়ে বাংলা। গত 10-12 দিনে কলকাতার বুকে একের পর এক হেলে পড়া নিয়ে এমনই কটাক্ষ ধেয়ে আসছে। মেয়র কখনো বাম আমল তো কখনো পুরো ইঞ্জিনিয়ারদের কাঁধে বন্দুক রাখছেন, আর মাঝখান থেকে অথই জলে 50 থেকে 60টা পরিবার। কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা। হেলা নিয়ে এত হই হই করার দরকার হয় না। 30টার হিসেব হাকিম সাহেবই দিয়েছিলেন, তার মধ্যে 6 থেকে 7টা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। বাঘাযতীন, বাগুইয়াটি, ট্যাংরা, বিধাননগর, তপসিয়ার পর ইন্টালি কসবা। 55 নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনের বিপজ্জনক ছবি। 3 তলা একটি বাড়ির সঙ্গে ঠোকাঠুকি লেগে গেছে নির্মীয়মান বহুতলের। অভিযোগ, নির্মীয়মান বহুতলটির উপরের 2 তলা অবৈধভাবে তৈরি করতে গিয়ে এই বিপত্তি। ওপরের যে নির্মাণ কাজ তা কিন্তু এখনো সম্পন্ন হয়নি এবং সেটা কিন্তু জোর কদমে শেষ করার চেষ্টা চলছে, এবং তার মধ্যেই দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটো বহুতল ধীরে ধীরে একে অপরের দিকে হেলে পড়ছে। জলা জমি ভরাট করে এই পাশাপাশি দুটি বহুতল তৈরি করা হয়েছে। আমার বুকিং আছে, 3 তলা ঢালাই হয়েছিল, কিন্তু এই বিল্ডিং ঝামেলা হয়ে গেছিল তো রুকে গেছে, লেকিন এই বিল্ডিং খুব তাড়াতাড়ি বনে গেছে। পাশের বিল্ডিংটা? হ্যাঁ, পাশের বিল্ডিং বনে গেছে। উপরে 2 তলা এখন তো 2 মাস আগে ঢালাই হয়েছিল। কোনটা? উপরে 4 তলা 5 তলা। কি দেখেছি, অচানক দেখলাম কাজ চলছিল, ফির দেখলাম 1-1.5 বছর কাজ বন্ধ, আবার দেখলাম কাজ চালু। আগে এটা পুকুর ছিল। এন্টারি ছেড়ে চলুন কসবা। 67 নম্বর ওয়ার্ডের বেদিয়াডাঙ্গাতেও হেলে পড়েছে বহুতল। ছাদে ফাটল,
বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে পাশের বাড়ির বাসিন্দারাও। নজর এড়াতে কারসাজি করে আবার দুটি বহুতলের ছাদ জুড়ে দিয়েছে প্রমোটার। দেখা যাচ্ছে কিভাবে বিপজ্জনকভাবে একটি বাড়ির উপরে হেলে রয়েছে। এই বহুতলে যারা রয়েছে স্বাভাবিকভাবেই যথেষ্ট আতঙ্কিত, তারা বিপদের মধ্যে বসবাস করছেন বলে এখানকার সাধারণ মানুষের বক্তব্য। ছাদের উপর উঠে গিয়ে দেখা গিয়েছে একাধিক অংশে ফাটল ধরেছে এবং এভাবেই প্লাস্টার দিয়ে জোড়াতাপ্পি করে একটা বাড়ির সঙ্গে আরেকটি বাড়ি পুরো সাটিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি পুরো কর্তৃপক্ষের নজরে আনলেও পাত্তা দেওয়া হয়নি বলে দাবি স্থানীয় কাউন্সিলরের। হ্যাঁ, মানে বিল্ডিং ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন? ভাবিনি জানিয়েছিলাম যে আমরা তো মিটিং হয় না, যেমন বড় মিটিং হয় সেখানে জানিয়েছি। 3-4 বছরের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? দেখুন, এটা তো ডিপার্টমেন্টের ব্যাপার, আমি তো বলতে পারি না। বিল্ডিংটা আমরা দেখি না, এখানে যারা এনলিস্টেড এলবিএস বা ইঞ্জিনিয়ার্স রয়েছে তারা বিল্ডিংটা আমাদের এফিডেভিট দেয় যে আমাদের দায়িত্বে আমরা বিল্ডিংটা করছি, যা বিল্ডিংটা ইনলিগাল হবে না। আই হ্যাভ চেকড এভরিথিং অ্যান্ড ইন মাই সুপারভিশন দ্য বিল্ডিং ইজ বিন কনস্ট্রাক্টেড। আমাদের রেসপন্সিবিলিটি 24 ঘন্টা মানে কি একটা মানুষ 24 ঘন্টা কাজ করতে পারে নাকি? 8 ঘন্টার অনেক বেশি কাজ করছে, প্রত্যেকের এলাস্টিক লিমিটের বাইরে গিয়ে কাজ করছে। যা হবে এরপর টোটালটাই কোলাপস করে যাচ্ছে, তো বুঝতে পারছেন, প্রশাসনের মাথাটা বুঝতে পারছেন না। এইসব গাল ভরা কথা বলে লাভ কি? হেলা হাকিমি তো, কারণ উনি তো কিছু জানেনই না। উনি কলকাতা শহরের মেয়র, আমরা জানি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এটাই কাজ দেখা যে একটা বাড়ি যখন তৈরি হচ্ছে তখন তার যে নিয়ম সেটা ফলো করা হচ্ছে কিনা। এখানে তো কোনো কিছু মানা হয় না, শুধু কর্পোরেশনকে আপনাকে নেতা টিএমসি নেতাকে শুধু কিছু টাকা দিয়ে দিতে হবে। বেআইনি বাড়ি নিয়ে কলকাতা পুলিশের কি ভূমিকা? যেখানে দেখতে পাই সেখানে কনসার্ন অথরিটিকে ইন রাইটিং জানানো হয় অ্যান্ড এটা প্রচুর মনিটরিং করা হয় আমাদের তরফ থেকে। পুরসভার নির্দেশে ইতিমধ্যে বাড়ি ছাড়তে হয়েছে ট্যাংরার হেলে পড়া বহুতলের 13 ঘর বাসিন্দাকে। বাগুইআটির জগৎপুরে হেলে পড়া দুটি বেআইনি বহুতলেও ঝোলানো হলো নোটিশ। এই সেই নোটিশ বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, যেটি লেখা আছে বাড়িটি সম্পূর্ণরূপে ফাঁকা করতে হবে। জমির ভার বহন ক্ষমতা সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু এই নোটিশ টাঙাবার 7 দিনের মধ্যে বিধাননগর পৌর নিগমে জমা দিতে হবে। এতদিন বিপদ মাথায় নিয়ে চলছিল বসবাস, এবার একেবারে পথে বসা। পুরো কর্তৃপক্ষের ভুলের খেসারত কি এভাবেই দিতে হবে বহুতলের বাসিন্দাদের? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।